আচ্ছা, আজকে সাস শেখানোর কথা ছিল, যতদূর মনে পড়ে। গত ক্লাসটা একটু দেখি, গত ক্লাসের কোডটা দেখলে বুঝতে পারবো। আমরা হচ্ছে 354 নম্বর পেজ। মিডিয়া কোয়ারি দেখেছি, অ্যানিমেশন দেখেছি, আর একটা হোমওয়ার্ক দিয়েছি। তো হোমওয়ার্কের ডেট আছে। হোমওয়ার্ক হচ্ছে কি আপনার সামনের ক্লাস পর্যন্ত ডেট আছে। তাহলে আজকে হচ্ছে কি আমরা সাস দেখি। সামনের ক্লাসে ফার্স্টে হোমওয়ার্ক দেবো। না, হোমওয়ার্ক হচ্ছে সামনের ক্লাসে। উম ডে কমান্ড দেখে আজকে বাবা, হচ্ছে 12। সামনের ক্লাসে দেখবে, আজকে ইম্পর্টেন্ট ছাদ শিখাবো। তাহলে ভাত আগে খাওয়া, জোরে দেখাও। হ্যাঁ, এই আপনার মাইক অন করা অফ করেন। আচ্ছা, ফেব্রুয়ারি আজকে কত? 18, 2025 না 26? আচ্ছা, ভিএস কোডটায় আমি ফোল্ডারটা ওপেন করি। আমি তাহলে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি সাস কেন ইউজ করব, কি কাজে লাগবে। হ্যাঁ, সাসের ফুল ফর্মটা হচ্ছে সিনথেটিক্যালি অসম স্টাইল শিট, এরকম একটা নাম। তো এইটার হচ্ছে গিয়ে সুবিধাটা কি? কয়েক দিক দিয়ে সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আমি শর্টকাটে সিএসএস লিখতে পারবো। শর্টকাট সার্চের কিছু ওয়ে আছে, যে ওয়েগুলো নর্মাল সিএসএস এ আমি পাবো না। সাসে সেটা ব্যবহার করে আমরা শর্টকাটে নর্মাল সিএসএসটা ব্যবহার করতে পারবো। সাস কিন্তু ইনডাইরেক্টলি আমাকে নর্মাল সিএসএস দিচ্ছে। আমরা নর্মাল সিএসএস এ যে কাজ করছি, আউটপুট কিন্তু সাসের মাধ্যমে ওইটাই পাচ্ছি। তাহলে সাস কেন ব্যবহার করবো? ওই যে বললাম, শর্টকাটে সিএসএস লিখতে পারি। আরো দুইটা সুবিধার কথা একটু পরে বোঝাচ্ছি। আগে হচ্ছে প্রসেসটা বুঝেন, কিভাবে কাজ করবে আসলে। আমরা একটা সাস ফাইল নিব, যেটার এক্সটেনশন হবে ডট এস সি এস এস। হ্যাঁ, এস সি এস এস। এস সি এস এস কে সাসের একটু অ্যাডভান্স ভার্সন এস সি এস এস, হ্যাঁ বলতে পারেন। সাসে হচ্ছে কি আপনার নর্মাল সিএসএস এর থেকে শর্টকাট করতে গিয়ে বেশি আলাদা করে ফেলছে। হ্যাঁ, সেখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, আরো ঝামেলা আছে, যার কারণে হচ্ছে গিয়ে বুঝতে সমস্যা হয়। কিন্তু এই যে এস সিএসএস যেটা, সেটা দেখতে নর্মাল সিএসএস এর মতোই। সাথে সাথে যে শর্টকাট যেটা, সেটা আমরা ইউজ করতে পারবো। তো আমাকে প্রথম কাজ হচ্ছে একটা এসসিএসএস ফাইল নিতে হবে। এরপর বোঝার চেষ্টা করেন, এসসিএসএস ফাইল কিন্তু এইচটিএমএল এর সাথে কাজ করে না। হ্যাঁ, এসসিএসএস ফাইল এইচটিএমএল ফাইল চিনেই না। আমি যে লিঙ্ক করবো না, এই যে আমি যে এইচটিএমএল ফাইল নিয়েছি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমি এই যে কোড নিলাম, তারপর কি একটা সিএসএস ফাইল লিঙ্ক করবো, তাই না? এই যে লিঙ্ক ইন্টার দিলাম, এই স্টেপের মধ্যে কোনো একটা সিএসএস ফাইল আমি লিঙ্ক করব। কিন্তু সিএসএস ফাইল এখানে লিঙ্ক করলে এইচটিএমএল এ কাজ করবে না, কারণ এইচটিএমএল সিএসএস ফাইল বলেন বা সাস ফাইল বলেন, তাকে চিনে না। তাহলে কি করব? এর জন্য আমার লাগবে একটা কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইল করে। কম্পাইল করে মানে মিক্সড করে, বা একটা প্রসেস করে একটা আউটপুট দেয়, এরকম কিছু। হ্যাঁ, মনে করেন আমি translate.google.com এখানে গেলাম, এখানে বললাম ইংলিশে কম্পাইলার, বাংলায় কি আসে? বাংলায় তো কম্পাইলারই এসেছে। আচ্ছা, এখানে কি দেখছেন? সংকলনকারী, রচয়িতা, হ্যাঁ এটাও হইতে পারে। বিল্ডারের সাথে মিল আছে, কম্পাইল শব্দের যে একটা মিনিং আছে, বিল্ডারের সাথে মোটামুটি মিল আছে। ও কম্পাইল করছে মানে সিএসএস ফাইলটা যেটা আছে আমার, তাকে সমন্বয় করছে বা এই টাইপের কিছু। সোজা বাংলায় কনভার্ট করতেছে। কনভার্ট করে সিএসএস ফাইলটা কম্পাইল হয়ে আউটপুটে কিন্তু আমার নর্মাল সিএসএস এর ফাইল আসবে। তাহলে যেটা বোঝার চেষ্টা করলাম, যে আমরা কোড করব
এসসিএসএস ফাইলে, সেই এসসিএসএস ফাইলটা কনভার্ট হয়ে যাবে একটা সিএসএস ফাইলে। এই সিএসএস ফাইলটা আমার এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক হবে। হ্যাঁ, এই সিএসএস ফাইলটা এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক হবে, কারণ এই এইচটিএমএল ফাইলটা আমার এইচটিএমএল ফাইলটা এসসিএসএস ফাইল চিনবে না, এইচটিএমএল ফাইলটা নর্মাল সিএসএস ফাইল চিনতে পারবে। ওকে, তাহলে আমরা এইচটিএমএল এ পেলাম যে সে ঠিক আছে সিএসএস ফাইলটা চিনতে পারলো। তাহলে আমরা কোড করবো সিএসএস ফাইলে, আউটপুটে আসবে নর্মাল সিএসএস ফাইল, কম্পাইল হতে থাকবে, লাইভ কম্পাইল হবে, এবং কম্পাইল হওয়ার পরে আমরা যে সিএসএস কোডটা পাবো সেটি আমরা এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করে দেব। এটাই হচ্ছে ওয়ে। এই যে কম্পাইল করে সিএসএস কোডটা, এখানে আমি চাইলে আর দুইটা জিনিস অ্যাড করতে পারি যেটা আমাকে খুব হেল্প করবে। এই কম্পাইলার কিছুই না, বলতে পারেন একটা ভিএস কোড এক্সটেনশন ইনস্টল করলে আমি এই কম্পাইলার জিনিসটা পেয়ে যাবো। হ্যাঁ, ভিএস কোডের কোনো একটা এক্সটেনশন ইনস্টল করলেই হবে। এক্সটেনশনের নাম একটু পরে দিয়ে দিচ্ছি, ইনস্টল করার নিয়মও দেখাই দিচ্ছি, কিন্তু কম্পাইলের মাধ্যমে আমি তো এসসিএসএস কে নর্মাল সিএসএস এর মধ্যে কনভার্ট করে ফেলছি। আরো দুইটা কাজ করতে পারবো কম্পাইলারের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে মিনিফাই করতে পারবো সিএসএস। তো সিএসএস মিনিফাইটা আবার কি? আমি যদি গুগলে সার্চ করি যে সিএসএস মিনিফায়ার, FYI, সিএসএস মিনিফায়ার, অথবা সিএসএস মিনিফাই অনলাইন একটা দিলেও হয়। এই যে সিএসএস মিনিফায়ার কম্পোজার টপটাল ওয়েবসাইটে আছে, তাহলে এখানে যাই। এটা পছন্দ হলে দ্বিতীয়টায় যেতে পারেন, দ্বিতীয়টা না পছন্দ হলে আরেকটায় যেতে পারেন, ওকে, সমস্যা নেই। এখানে ইনপুট ট্যাগের মধ্যে দেখেন আমরা যে নর্মালি লিখি যে কি স্টার দিয়ে কার্লি ব্রেসেস লাইন বাই লাইন, একটা হচ্ছে আপনার এখানে স্পেস থাকে, মার্জিন, আর আচ্ছা এখানে ট্যাগ করতে সময় লাগছে। আচ্ছা যাই হোক, সমস্যা 0, প্যারিং 0, পাশে 0 আসে না। আরেকটা হচ্ছে বক্স সাইজিং POX SAG পরের বক্স, এই বক্স সাইজিং বানান ভুল দিয়েছি, BORDER বক্স ড্যাশ BOX বক্স। এই কোডটা তো আমরা সবাই কম বেশি চিনি, আমরা সিএসএস ফাইল নিলে এই কোডটা লিখতেছি। এই কোডটা নর্মাল সিএসএস ভার্সন আছে। এখন আমি এটা মিনিফাই করবো, দেখেন এই যে মিনিফাই ছিল, মিনিফাই হওয়ার পর কোডটা দেখেন এরকম ছোট হয়ে গেছে। এই মিনিফাই ভার্সনে কি হচ্ছে, প্রথম হচ্ছে যে দেখেন যে স্পেস আছে, অনেকগুলো স্পেস, ও স্পেস গুলাকে প্রশমিত করে দিয়েছে, মানে স্পেস গুলাকে মুছে দিয়েছে, অলমোস্ট নাই। তারপর নর্মাল সিএসএস আমরা কোড গুলা লাইন বাই লাইন নিয়ে আসতেছি। হ্যাঁ, এর জন্য দেখা যায় আমার অনেক লাইন কোড হয়ে যায়। মিনিফাইতে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার ও কোডটাকে একটা লাইনে নিয়ে আসে। একটা লাইনে আনার কারণে দেখা যাচ্ছে আমার কোডের লেন্থ অনেক ছোট হয়ে যায়, স্পেসও নাই, ইন্টার দিয়ে লাইন বাই লাইন আপনার জায়গাও নেন নাই, তাহলে কোডটা তো ছোট, মানে একই কোড কিন্তু মিনিফাই ভার্সনে চলে আসে। মিনিফাইড ভার্সনের সুবিধা আছে একটা, আর অসুবিধা আছে। সুবিধা হচ্ছে মিনিফাইড ভার্সনের এটা তাড়াতাড়ি কাজ করে নর্মাল সিএসএস এর থেকে, নাইস একটা সুবিধা। তার তো অবশ্যই এটা ইউজ করা লাগে, একটু তাড়াতাড়ি কাজ হলেও তো আমার একটা লাভ। ওকে, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা যখন এবার কোডিং করে ফেলবেন, তারপর যদি আপনি আবার ওটা কিছু এডিট করতে যান, কোড দেখে আর বুঝার উপায় থাকবে না আপনি কোথায় কি কোড করেছেন। আপনি হচ্ছে সার্চ করে খুঁজতে খুঁজতেই জান বের হয়ে যাবে যে হ্যাঁ আমার কোথায় কোন কোড আছে। একটু মিনিফাই ভার্সন দেখে, আমরা তো বুটস্ট্র্যাপের নাম শুনেছি তাই না? bootstrap.com, এখানে একটু যাই, এই বানান ভুল দিয়েছি। আচ্ছা
গেট বুটস্ট্র্যাপ getbootstrap.com ডকুমেন্টেশনে যাই। এই ডকুমেন্টেশনের ভিতরে আমি হচ্ছে গিয়ে লিঙ্ক আছে না, ডাউনলোড না দরকার নেই, ইন্ট্রোডাকশন, এই যে এখানে দেখেন লিঙ্ক দিয়ে দিছে। অর্থাৎ আমি যদি প্রথম পেজে যাই, প্রথম পেজে, এই যে প্রথম পেজ, এখানে একটা সিএসএস ফাইলের লিঙ্ক দিয়েছে, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্ক দিয়েছে, এটা অনলাইন লিঙ্ক। এই ধরনের লিঙ্কে বলা হয় সিডিএন। সিডিএন ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তার মানে কন্টেন্টটা আমার এই পেজে নাই, অন্য পেজে আছে, আমার পেজে খালি ডেলিভারি হচ্ছে। তো আমি সিরিয়াল লিঙ্কটা কপি করে নিয়েছি এইচএফ থেকে, নিয়ে পাশের একটা ট্যাবে গিয়ে আমি জিনিসটাকে পেস্ট করে দিলাম। দেখেন এটা বুটস্ট্র্যাপের মিনিফাইড সিএসএস। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপের মিনিফাইড সিএসএস এর সুবিধা হচ্ছে এত বড় কোড হওয়া সত্ত্বেও এটা নর্মাল সিএসএস থেকে মোটামুটি ভালোই আপনার তাড়াতাড়ি কাজ করবে। নর্মাল সিএসএস এ এটা করতে গেলে অনেকগুলা লাইন তৈরি হয়ে যেত, বেশি লাইন হওয়ার কারণে দেখা যায় সেটা একটু স্লো কাজ করে। কিন্তু জিনিসটা আপনার কোড বড় হইলেও সবকিছু স্পেস কেটে ছেটে সব এক লাইনের মধ্যে নিয়ে এসছে, এখন জিনিসটি তাড়াতাড়ি কাজ করবে। এইটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি চিন্তা করে দেখেন, এখানে যদি কোনো কিছু এডিট করা লাগে কত কষ্ট, তাই না? এখানে অনেক কিছু এডিট করা লাগতে পারে, তো সেই এডিট করতে গেলে আপনার খুঁজে পেতে অনেক কষ্ট, যেটা নর্মাল সিরিজে সহজেই আমি খুঁজে পেতে পারি। এখানে তো এটা খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর হয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে মিনিফাইড সিএসএস এর সুবিধা অসুবিধা। তো যাই হোক, এসসিএসএস দেখেন সুবিধা কি করবো, আমি কম্পাইলারের ভিতরে এই মিনিফাইড সিএসএস অপশনটা চালু করে দিব। হ্যাঁ, মিনিফাইড সিএসএস অপশনটা কি করব, চালু করে দিব কম্পাইলারের ভেতরে। তাহলে কি হবে, এই কম্পাইলার যখন এসসিএসএস তো আমি নর্মাল সিএসএস কোড করব, এটি যখন কম্পাইল হবে আউটপুটে এসে আমার মিনিফাইড ভার্সনের সিএসএস দিবে। হ্যাঁ, মানে ছোট ভার্সনের সিএসএস দিবে, মিনিফাইড ভার্সন, যেটা একটু আগে দেখলাম। তাহলে আমাকে আমার সিএসএস কোড কপি করে নিয়ে নিয়ে ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে সেটা আবার আউটপুট কি দিল মিনিফাইড, সেটা আবার কপি করে নিয়ে আসবো, এই যুগ শেষ। আমি ভিএস কোডের মাধ্যমে আমার নর্মাল সিএসএস কোডটাকে মিনিফাইড করে ফেলবো। নর্মাল সিএসএস কোডটা আমি লিখবো হচ্ছে সিএসএস ফাইলে, এটা কনভার্ট হয়ে মিনিফাই হয়ে আমার যে নর্মাল একটা সিএসএস ফাইল তৈরি হবে, সেই সিএসএস ফাইলে আমার কোডটা মিনিফাইড ভার্সনে থাকবে। তাহলে আমার কোড খুঁজতেও সমস্যা হবে না, কারণ আমি লাইন বাই লাইন কোডিং তো এসসিএসএস এ করছি, সেই লাইন বাই লাইন কোডিং এক লাইনে কনভার্ট হয়ে সিএসএস এ চলে যাচ্ছে। আর আমি তো সিএসএস ফাইল এডিট করবো না, আমি এডিট করলে এসসিএসএস ফাইল এডিট করবো। তাহলে এসসিএসএস ফাইলে নর্মালি কোডিং থাকবে, মোটামুটি কিছু শর্টকাট বাড়ে, আপনার সাসের কিছু শর্টকাট বাড়ে, জিনিসটা নর্মালি থাকবে। তাহলে আমরা আমার যে এক্সটেনশনটা ইনস্টল করব ভিএস কোডে, সেখানে অবশ্যই এক্সটেনশনের সেটিংসে গিয়ে আমাকে অবশ্যই মিনিফাই সিএসএস এই ভার্সনটা চালু করে নিতে হবে। এইবার আসেন আরেকটা কাজ করবো আমি কম্পাইলার দিয়ে। দুইটা কাজ তো হবে, এসসিএসএস নর্মাল সিএসএস কনভার্ট হবে, কনভার্ট হওয়ার সময় সেকেন্ড কাজ হচ্ছে মিনিফাইড হয়ে যাবে। থার্ড কাজ হচ্ছে আমার প্রিফিক্স চলে আসবে, এটাকে বলে অটোমেটিক আসবে, তো অটো প্রিফিক্স। সিএসএস এ আবার প্রিফিক্স কি কেন লাগে এটা কাজে, রিয়েল লাইফে বলি কেন লাগে, তাহলে বুঝতে পারবেন। সব সিএসএস কোড সব ব্রাউজারে ঠিকমতো কাজ করে না। কিছু কিছু সিএসএস কোড দেখা যায় কিছু কিছু ব্রাউজারে ঝামেলা করে, বিশেষ করে ব্যাকডেটেড ব্রাউজারে দেখা যাবে একটা কোড আপনার মোজিলা ফায়ারফক্সে সুন্দর মতো রান হয়ে যাচ্ছে, কিন্তু গুগল ক্রমে এসে কোডটা রান হয় না। অথবা মোজিলা ফায়ারফক্স গুগল ক্রোম দুইটাতেই সুন্দর মতো কাজ করছে কি একটা কোড, কিন্তু আপনার কিসে কাজ করে না, ম্যাকবুকের যে ব্রাউজার, ম্যাকওএস এর মধ্যে যে ব্রাউজার থেকে সাফারি, সাফারিতে গিয়ে দেখা যাবে
ওই একই সিএসএস কোডের কিছু অংশ কাজ করে না। এর জন্য আমাকে সিএসএস কোডের সাথে প্রিফিক্স সেট করে দেওয়া লাগে। তো আমি যেরকম এখানে একে যেকে কিভাবে শিখেছি যে আপনার মিনিফাইড সিএসএস কিভাবে তৈরি করা যায়, আমি এখানে না হয় যে অটো প্রিফিক্স লিখে সার্চ করি বা অটো প্রিফিক্স অনলাইন লিখে সার্চ করি। হ্যাঁ, ইউটিউব অটো প্রিফিক্স কন্ট্রোল এস দিয়ে ভুলে আছে, এফ দিয়ে দিয়েছি। আমার এখানে কন্ট্রোল এস লাগবে না। আমি অটো প্রিফিক্স অনলাইন এটা যদি এন্টার দিই, এই যে আমাকে গুগল অনেকগুলো ওয়েবসাইট দিয়েছে। তো আমি প্রথম ওয়েবসাইটে যাই, অটো প্রিফিক্স সিএসএস অনলাইন। দেখেন আমি যে এখানে কোড করেছি, অনেক ছেড়ে দিয়েছি, আহারে ওটা এখানে করি। হ্যাঁ, স্টার্ট দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, তারপর এখানে লিখলাম মার্জিন 0, আবার লিখলাম প্যারিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, শেষ দুইটা ভার্সনের ব্রাউজারগুলো চেক করো। আর আমি যদি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই যে দেখেন মার্জিন ঠিক আছে 0, প্যাডিং ঠিক আছে 0, কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্সের আগে দুইটা কোড দিয়ে দিয়েছে, যেটা আমি কখনো ইউজ করতে দেখেছি না, আমাকে লেখেন নেই। কোড দুইটা দেখেন, বক্স সাইজিং কিন্তু মিল আছে, যে বক্স সাইজিং লিখেছে, এটাতেও বক্স সাইজিং লিখেছে। সমস্যা কোথায়? এক জায়গায় লিখেছে ওয়েব কিট, এক জায়গায় লিখেছে মোজ, এক জায়গায় লিখেছে খালি। তাহলে এই অটো প্রিফিক্স যে সফটওয়্যার বা টুলসটা আছে, সে জানে কোন সিএসএস প্রপার্টি কোন ব্রাউজারে ঝামেলা করে। তো আমি তাকে বললাম যে তুমি 200টা ভার্সন চেক করো। তো অটো প্রিফিক্স কি করতেছে এখন, লাস্ট দুইটা 200 ভার্সন, মজিলা ফায়ারফক্স বলেন, ক্রোম বলেন, সাফারি বলেন, কিংবা হচ্ছে গিয়ে ইন্টারনেট এজ, যেটা যাই বলেন না কেন, ও চেক করবে যে কোন ব্রাউজারে আমার সেই কোন সিএসএস কোড ঠিকমতো কাজ করবে, কোনটাতে ঠিকমতো কাজ করবে না। যেটাতে কাজ করবে না সেটাতে প্রিফিক্স সেট করে দেবে সে, তাহলে সেটাতে কাজ করার কথা। তো প্রিফিক্স আছে নর্মালি হচ্ছে কি আপনার চারটা। একটা হচ্ছে কি আপনার ওয়েব কিট, আরেকটা হচ্ছে মোজ, আরেকটা হচ্ছে ড্যাশ ও, আরেকটা হচ্ছে এমএস। আমি না এখানে টাইপ করে দিই, বুঝতে সুবিধা হবে। হচ্ছে ওয়েব কিট, এটা প্রিফিক্স হিসাবে ইউজ হয়। আরেকটা হচ্ছে মোজ, এটা আপনি পাশে লিখে প্রিফিক্স হিসাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে ও, এটা আপনার পাশে লিখে প্রিফিক্স হিসেবে কাজ করতে পারবেন। আর একটা হচ্ছে গিয়ে ও এর পরে এমএস। তো কোনো কোনো কোড আছে মাইক্রোসফটের ব্রাউজার গুলোতে ঠিক মতো কাজ করে না, সেইখানে আপনি এই প্রিফিক্সটা অ্যাড করে দিয়ে দেখতে পারেন যে এমএস ড্যাশ আপনি যে কোডটা কাজ করেন সেটা, যেমন বক্স সাইজিং কোডটাই আমরা দেখছিলাম যে দুইটা ব্রাউজারে কাজ করবে না ঠিক মতো। একটা হচ্ছে গিয়ে কি মোজ মানে মোজিলা, আরেকটা কি ওয়েব কিট। আই হায়, এই দুটার পুরাতন ভার্সন গুলাতেও ঝামেলা করতে পারে। যাতে ঝামেলা না করে সেই জন্য আমার এই প্রিফিক্স গুলো অ্যাড করে দিল। তাহলে ব্যাকডেটেড ব্রাউজার হলো প্রিফিক্স অ্যাড করে দেওয়ার কারণে এই কোডগুলা সুন্দর মতো সেখানে রান হবে। তো এই প্রিফিক্স কোন সিএসএস প্রপার্টিতে কাজে লাগে, কোন সিএসএস প্রপার্টিতে কাজে লাগে না, এটা মনে রাখা তো খুব কঠিন। হ্যাঁ, সব প্রিফিক্স তো সব করে লাগবে না।
আপনি যদি ম্যানুয়ালি চারটেই প্রত্যেকটা কোডে অ্যাড করে দেন তাহলে তো আপনার কোড অনেক বড় হয়ে যাবে। তো কোন করে লাগবে কোন করে লাগবে না সেই জন্য আমি যেটা করতে পারি, এই যে কম্পাইলারের ভিতরে আমি এই যে অটো প্রিফিক্স সেট আপ করে দিতে পারি। যখন আমি কোডিং করবো সাসে, সেটা যখন এই কম্পাইলার কনভার্ট করে নর্মাল সিএসএস এ নিয়ে আসবে, তখন আমার ওই প্রিফিক্স গুলো অটোমেটিক কাজ করবে এবং তখন হচ্ছে গিয়ে আমার এই এইচটিএমএল এ আর সেটা ঝামেলা হবে না, সুন্দর মতো চলতে পারবে। আচ্ছা, এই মোটামুটি বেসিক একটা কনসেপ্ট। এখন হচ্ছে কি আমরা সাস তো ইউজ করি নাই। সাস ইউজ করার জন্য আমার কি কি এনভায়রনমেন্ট বা পরিবেশ লাগবে? সাস ইউজ করার জন্য আমার প্রথমে একটা এক্সটেনশন লাগবে বলেছিলাম। সেই এক্সটেনশনটির নাম হচ্ছে লাইভ সাস কম্পাইলার। তাহলে আমি একটা নতুন এক্সটেনশন এখানে ক্লিক করি, এক্সটেনশনে এখানে বলি হচ্ছে গিয়ে লাইভ, LIVE, লাইভ। এই যে লাইভ সার্চ কম্পাইলার আমার একটা ইনস্টল করা আছে, এটা একটু চাই। তা আমার এটা দেখেন, আমার সম্ভবত ইনস্টল করা আছে, এর জন্য এখানে ডিসেবল লেখা আছে, আনইনস্টল লেখা আছে। লাইভ সার্চ কম্পাইলার আমার ইনস্টল করা না থাকলে কিন্তু এটা দেখাতো না। এরপরে দেখেন আমি যদি একটু সেটিংস এ যাই, এখানে সেটিংস এ গেলাম। এটা তো আমার যাচ্ছে না। লাইভ সার্চের সেটিংস এর দরকার আমার, সেটিংস এ আচ্ছা পাইছি। এই দেখেন দেখেন লাইভ সার্চ কম্পাইলার আছে, এটা লাইভ সার্চ কম্পাইলার। আমার যেটা খুঁজতে হবে এখানে ফর্ম লেখা আছে কিনা। এই লাইভ সার্চ কম্পাইলার ফরম্যাট, সে যে ফরম্যাট সেটা নিয়ে কাজ করে দিতে পারে। হ্যাঁ, লাইভ সার্চ কম্পাইলার ফরম্যাট। এই পেজে কিভাবে আসছি? এই পেজে এসেছি লাইভ সার্চ কম্পাইলারের সেটিংস থেকে। তো হচ্ছে গিয়ে আমি এডিট সেটিংস ডট জেসন একটু ক্লিক করি। এইখানে দেখেন অনেক কোড আছে যেগুলো আমি নতুন এড করেছি, বলি কোন দুইটা মূলত নতুন এড করেছি। এই দুইটা কোড, এটা ছিল না আগে, এই কোডটা ছিল না, এই কোড আমি নতুন অ্যাড করেছি। তাহলে এই কোডটা যেহেতু নতুন অ্যাড করেছি, এটা আপনাদের দিয়ে দেওয়া ভালো। কিভাবে দিতে পারি? আপনাদের ক্লাসরুমে যাইতে হলে পাইছি। এটা নতুন ইয়া করি না, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বলতে পারি 354 ক্রিয়েট টপিক, এপিসোড কত লিখবো? 12, তাহলে এপিসোড 13 লিখি। হ্যাঁ, ক্রিয়েট টপিকে এসে বললাম এপিসোড 13। আজকে আমরা কি শিখতেছি? ফ্যাস বা SCSS। তো এইখানে আমি হচ্ছে এই কোডটা দিয়ে দিই। আমি এখানে বলি VS কোড লাইভ সার্চ, লাইভ বানান ভুল দিয়েছি, লাইভ সার্চ কম্পাইলার সেটিংস।
শুধু এটুকু আসছে। ও আচ্ছা, আমি তো দুইটা ফাংশন দিয়েছি। পুরা ফাইলের কোড দিতে পারি চাইলে। আমি শুধু দুইটা ফাংশন দিয়েছি, এই দুটো ফাংশন বুঝে বসাইতে হবে কিন্তু, হ্যাঁ। জেসন না বুঝলে কিন্তু বিপদ। দেখেন এখানে একটা কোড শেষ হয়েছে, তাই না? এটা হচ্ছে কি, কোলনের পাশেরটা কি ভ্যালু, কি ভ্যালু শেষ হওয়ার পর আমাদের কমা দিতে হয়, হ্যাঁ। তারপর দেখেন যে লাইভ সার্চ কম্পাইলার ফরম্যাট যে কোডটা আপনাকে দিয়েছি, তাহলে এখানে যে লাইনে ঢোকান না কেন দেখবেন যে কমা আছে নাকি, থাকলে পরের লাইনে ইন্টার দিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। ইন্টার দিয়ে যে পেস্ট করে দিয়েছি কোডটা, একটু দেখতে চাচ্ছি যে আমার কোডে আর বড় কিছু আছে কিনা। খারাপ, চলে। ওকে, এই যে ইন্টার গুলো এগুলো উঠাই দিই। কোড বানাবো দিয়েছি ভিএস কোড, লাইভ সার্চ কম্পাইলার সেটিংস। তাহলে কোথায় যাবেন? ভিএস করে যাবেন, লাইভ সার্ভার ফার্স্টে ইনস্টল করবেন, তারপর লাইভ সার্ভারে সেটিংসে যাবেন। সেটিংস এর মধ্যে আপনাকে কি খুঁজতে হবে? সেটিংস এর মধ্যে খুঁজতে হবে হচ্ছে গিয়ে লাইভ সার্ভার সেটিংসে যদি যাই, এই যে ফরম্যাট খুঁজতে হবে। এই ফরম্যাটে এসে বিল্ড এডিট সেটিংস ডট জেসন এখানে যেতে হবে। এখানে এই কোডগুলো না থাকলে দিয়ে দিতে হবে, আর যদি থাকে তাহলে এরকম দেখেন যে ফরম্যাট কম্প্রেসড কিনা। দেন হচ্ছে কি আপনার এক্সটেনশন ডট মিন ডট সিএসএস এরকম আসার কথা। আবার হচ্ছে কি এখানে দেখেন সেটিংস এর মধ্যে অটো প্রিফিক্স, এটা কি লাস্ট 200 ব্রাউজ ভার্সনের ব্রাউজারের জন্য তুমি কাজ করো অটো প্রিফিক্সটা, শেষ 200 ব্রাউজারের জন্য। আচ্ছা, এই যে সেটিংসটা দিয়েছি, হ্যাঁ, এই সেটিংসটা তো আপনার মুখস্থ করে রাখবে না, জাস্ট কপি পেস্ট করে দিবেন, বুঝে দিলে হয়, কমা দিয়ে দিয়ে দিলেন। এই সেটিংসটা আমাকে সাসের দুইটা কাজ করতে হেল্প করবে। প্রথমটা হচ্ছে যে কম্প্রেসড, আর দ্বিতীয়টা হচ্ছে কি যে অটো প্রিফিক্স, দেখছেন? এই কোডগুলো আমি কোথায় পাইছি? আমি গিটহাব, গুগল এগুলা কালেক্ট করে এই কোডগুলো নিয়ে আসছি, আমি আপনাদের দিয়ে দিলাম ক্লাসরুমে। আপনারা ভবিষ্যতে লাগলে এভাবে সেটিংস করে নিয়ে নেবেন। মনে করেন ভবিষ্যতে সামহাও ক্লাসরুমে আমার কোডটা নাই, তখন কি করবেন? তখন আপনাদের জায়গা হবে হচ্ছে গুগল। গুগলে এসে বলবেন লাইভ সার্চ কম্পাইলার সেটিংস। এই যে গিটহাবে আছে, দেখছেন? এই যে জায়গা ছিল এক্সপ্যান্ডেড ছিল, কম্প্রেস হয়ে গেছে। আর ডট মিন, সরি ডট সিএসএস ছিল, সেটা ডট মিন ডট সিএসএস হয়ে গেছে, হ্যাঁ। ফরম্যাট কম্প্রেস এক্সটেনশন ডট মিন। আর এরপরে হচ্ছে আপনার এই যে, এইটা দেখেন লাস্ট 2 ভার্সন ছিল, তাই না? আমার এখানে লাস্ট কত ভার্সন করে দিচ্ছি? 200 ভার্সন। যে তুমি অটো প্রিফিক্স চেক করো কত ভার্সনের জন্য লাস্ট 2টা ভার্সন। তো আমি তো কোড দুইটাই, যে দুইটা লাগবে ভিএস কোড সরি ক্লাসরুমে দিয়ে দিয়েছি। ক্লাসরুম থেকে ভুলে গেলে আপনি যে এখান থেকে কপি করে নিয়ে একটু এডিটও করে নিন। দেখেন এখানে কিন্তু শুধু 2টা ভার্সন লিখছে। আমি একেবারে 200 ভার্সনের মধ্যে যাতে প্রিফিক্সটা কাজ করে সেই ওয়েটা বললাম করতে। তাহলে হচ্ছে কি আমার শুধু লাইভ সার্চ কম্পাইলারটা সেটিংস হলো, ইনস্টল হলো, দেন হচ্ছে কি আমি সেটিংস করলাম। এখন আসেন আমাদের কাঙ্ক্ষিত সেই মুহূর্তে, আমরা লাইভ সার্চ কম্পাইলার একটা ফাইল ওপেন করি। এটা নতুন ফাইল নিলাম, সিএসএস ফোল্ডারের ভিতরে নিলাম, এর ভিতরে দিয়ে দিয়ে লাইভ লাইভ সার্চ কম্পাইলার, না এটা দিয়ে দিয়ে স্টাইল ডট এস সিএসএস দিলাম, হ্যাঁ সিএসএস দিলাম না, স্টাইল ডট সিএসএস স্টাইল বানাতে বলছি।
দিয়ে পড়ে যাচ্ছে STYMA। style.scss ফাইলে আমি যখন এটা লিখবো যে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স লিখে আমার এখানে নিচে একটা অপশন আসবে, সেখানে লেখা থাকবে ওয়াচ সাস। তো আমি ওয়াচ সাস বাটনটায় নিচে বারে ক্লিক করলাম, এটা রান হয়ে গেল। আমাকে একটা নতুন ফাইল দিচ্ছে দেখছি, যেটার নাম হচ্ছে, দুইটা ফাইল দিয়েছে, style.min.css এর পাশে দুইটা ফাইল দিচ্ছে। এর মধ্যে style.min.css.map, এটা আমাদের দেখার কোনো দরকার নাই, এটা সিএসএস ম্যাপিং করছে। যখন মাল্টিপল সিএসএস ফাইল থাকে একটার সাথে একটা লিঙ্ক করার প্রয়োজন হয়, তখন ওই যে এটা বেশ হেল্পফুল হয়। যে আপনার হচ্ছে গিয়ে স্টাইল ডট এটা যাই হোক ম্যাপ যেটা, হ্যাঁ এটা দেখেন কোন স্টাইল ডট সিএসএস ফাইল, এটা এক্সপার্ট হয়ে কোথায় যাবে, স্টাইল ডট মিন ডট সিএসএস। এটা হচ্ছে গিয়ে আমার সেই ম্যাপটা করে দিয়েছে আমাকে। ম্যাপের নাম কি? ম্যাপের নাম হচ্ছে গিয়ে SCSS এ করে দিয়েছে, তাই না? SCSS ফাইল কনভার্ট করলাম, আচ্ছা এখানে আসছে অটো প্রিফিক্সও কাজ করেছে, এই যে মোজ, বক্স সাইজিং, বর্ডার বক্স, বক্স সাইজিং, বর্ডার বক্সে যে ওয়েব কিটটা গুগল ক্রোম আর সাফারির জন্য ইউজ হয়। মোস্টটা ইউজ হয় হচ্ছে কি আপনার ফায়ারবেজের জন্য। এমএসটা ইউজ হয় হচ্ছে মাইক্রোসফটের জন্য, আর ও আছে প্রিফিক্স, এই ও প্রিফিক্সটা ইউজ হয় অপেরা ব্রাউজারের জন্য, হ্যাঁ। ওয়েবকিট, সাফারি এবং গুগল ক্রোম। মোজ হচ্ছে গিয়ে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য, ও হচ্ছে অপেরা, আর এমএস মানে যে মাইক্রোসফট এজ, এই ধরনের ব্রাউজার। প্রিফিক্সে প্রবলেম করলে আমাকে এই প্রিফিক্স গুলো অ্যাড করে দিতে হবে, এই ওয়েবকিট অথবা মোজ অথবা ও অথবা এমএস। তো এটাই অটো প্রিফিক্স করছে, হ্যাঁ। এই যে দেখেন মোজ, বর্ডার বক্সের ইংলিশ, মার্জিন আছে, ওয়েব কিট আছে, মোট কট আছে, একটা আছে, মাল্টিপল হলে সমস্যা হয়ে যেত। আচ্ছা যাই হোক, মোট আসছে, তার মানে হচ্ছে কি আমার এখানে যে দুইটাতে সমস্যা হচ্ছে, একটা হচ্ছে কি বলে ওয়েব কিটে, বক্স সেটিং ওয়েব কিটে দেওয়া লাগছে যাতে ওয়েব কিটে সুন্দর মতো পড়ে, আর বক্স সেটিং মজুর। এখন কোনটাই লাগবে কোনটাই লাগবে না আমার মুখস্থ রাখার দরকার নেই। আমি কিন্তু এই যে দেখেন স্টাইল ডট এসসিএস ফাইলে যাচ্ছি, নর্মালি কোডিং করতেছি, এই কোডটাই কনভার্ট হয়ে আমার স্টাইল ডট মিন ডট সিএসএস ফাইলে আসতেছে, যেটার ভিতরে মিনিফাইড ভার্সন এবং অটো প্রিফিক্স করা। তো এইটা এখন আমি যে আমার ইংলিশ ডট এইচটিএমএল এখানে লিঙ্ক করে দিতে পারি, হ্যাঁ। লিঙ্ক করে দিয়ে বললাম এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট মিন ডট সিএসএস না ভুলে গেছি। আচ্ছা, ওই লিঙ্কে একটু সমস্যা হয়েছিল, ওই লিঙ্কটা কেটে দিই, নতুন করে লিঙ্ক করলাম। আউটপুট দেখে ভাই, আউটপুটে নিয়ে আসো। আচ্ছা আউটপুট কেমন দেবো, কিছু তো লিখি নেই। আচ্ছা লিঙ্ক করা কমপ্লিট হয়েছে, তাহলে হচ্ছে আমি যে কিছু লিখবো আপাতত লিখে দিই এখানে, মনে করেন বডির ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আউটপুটে দেখি হ্যালো ওয়ার্ল্ড আছে কিনা।
বলে বিদায়। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আসছে এবং সিএসএস কোডটা কাজ করেছে, কারণ হ্যালো ওয়ার্ল্ড এই যে কোনায় লেগে আছে, তাই না? তাহলে এই হ্যালো ওয়ার্ডটা একটু চেঞ্জ করি তো। আমি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখলাম, প্যারাগ্রাফের ভিতরে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিয়ে দিলাম প্যারা। প্যারাগ্রাফের মধ্যে ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এটা দিয়ে দিলাম। তাহলে এই প্যারাটা এখন হচ্ছে গিয়ে আমি স্টেলার সিএসএস এ কাজ করব। প্যারা কি ক্লাস? হ্যাঁ, প্যারা একটা ক্লাস। তাহলে এখানে এসে আমার ক্লাসের জন্য ডট দিতে হবে। এখানে দেখেন নর্মালি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা প্যারাগ্রাফের মধ্যে এসে আনছি, প্যারাগ্রাফের ভিতরে কালার বললাম, আপাতত বলে দিই গ্রিন। হ্যাঁ, এই তো সবুজ হয়ে গেছে, দেখছেন? এটা বলতে পারেন যে এটা একটা নর্মাল সিএসএস। না, আমি এখানে শর্টকাট সিএসএস করতে পারবো আরো, এটা একটু পরে দেখাচ্ছি। আপাতত দেখেন যে ঘটনাটা ঘটতেছে, এই এসএসএস ফাইলের কোডটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে স্টাইল ডট মিন ডট সিএসএস এ চলে আসতেছে, এবং এই কোডটা অ্যাকচুয়ালি ইন্ডেক্সের সাথে এই যে লিঙ্ক হয়ে আমার এই যে কোডটা পাচ্ছে। তো স্টাইল ডট মিন ডট সিএসএস এই ফাইলটা এইচটিএমএল এর সাথে লিঙ্ক হবে। স্টাইল ডট সিএসএস এই ফাইলে আমি কোডিং করব, কম্পাইলার কি করবে, এই ফাইলের কোডটা কনভার্ট করে স্টাইল ডট মিন ডট সিএসএস আসবে, যাতে আমার ওয়েবসাইটটা সুন্দর করে। সাথে কম্পাইলার আরো কিছু কাজ করবে, যেমন অটো প্রিফিক্সের কাজ করবে, আর হচ্ছে গিয়ে মিনিফায়ার কাজ করবে কম্পাইলারটা। ওকে, তাহলে এখন আমার বাকি থাকলো হচ্ছে গিয়ে আমি কিভাবে কি বলে, কিভাবে হচ্ছে গিয়ে আমি সাসে শর্টকাটে কোডিং করতে পারি, এইটা এখনো শিখিনি। নর্মাল কোডিং দেখেছি, কিছু শর্টকাট আছে, তো সেটা দেখাবো। একটু আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, হ্যাঁ, 5 মিনিট পরে আমি আবার শুরু করতেছি। 5 মিনিট পরে আমি হচ্ছে গিয়ে যে আমি যে সিএসএস ফাইলটা কোডিং করতেছি এখানে কাজ করব এবং শর্টকাটে কোডিং করব। ওকে, একটু ওয়েট করুন তাহলে। এইবার আসি আমি যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে দেখেন একটা ভেরিয়েবল ইউজ করে দেখাচ্ছি, হ্যাঁ। ধরেন হচ্ছে গিয়ে যে কালার হচ্ছে গিয়ে গ্রিন, আমি এখানে এই হ্যালো ওয়ার্ল্ড এটা লিখেছি, এটা এখানে হচ্ছে গিয়ে গ্রিন কালার দেখাচ্ছে, হ্যাঁ। আমি মনে করেন আমি আরেকটা ডিপ নিলাম, সেটা ডিপটা মনে করেন আমি একটা প্রথমে না হয় একটা হেডিং নিই, মনে করেন H1 ট্যাগ। এর ক্লাসের মধ্যে এটার নাম দিলাম মনে করেন হেড, HEAD, হেড। এটার ভিতরে লিখলাম মনে করেন হেডিং বা দিস ইজ হেডিং, HEADING। আর এইখানে হচ্ছে প্যারা যেটা আছে সেটার ভিতরে আমি কিছু কোড লিখে দিই, মনে করেন লিখে দিলাম লরেম 20, লরেম 20। তাহলে 20 পরের একটা ডেমো প্যারাগ্রাফ চলে আসছে, লরেম 20, 20 পরের একটা ডেমো প্যারাগ্রাফ চলে আসছে, হ্যাঁ। তাহলে আমি যদি এই যে আউটপুট দেখি, এই যে দেখেন এটা সবুজ আছে কিন্তু এটা কালো আছে। তাহলে এই হেডটাকেও আমি কল করি, হেডের ভিতরে আমি এসে বললাম যে তোমার কালারটা কি, তোমার কালারটা হচ্ছে গ্রিন, হ্যাঁ, GRWN। দেখেন হচ্ছে হেডেও গ্রিন, প্যারাগ্রাফ গ্রিন। এই কালারটা আমার 100 জায়গায় এক কালার লাগতে পারে, হ্যাঁ। তো এই কালারটা আমি অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে টেক্সট কালার, বা অন্য কিছু লিখতে পারি। ভেরিয়েবল লিখার নিয়মটা প্রথমে হচ্ছে যে $সাইন দিব, তারপর টেক্সট কালার দিব, তারপর কালারের ভ্যালু যেটা সেটা লিখে দিতে পারি, রেড, গ্রিন, এরকম দিতে পারি, হ্যাঁ। তাহলে এই যে টেক্সট কালার যেটা, এই যে ভেরিয়েবলটা, এইটা এখন আমি কয়েক জায়গায় ইউজ করতেছি, যেমন হচ্ছে এখানে ইউজ করতেছি, এখানে ইউজ করতেছি।
তাহলে এখানে আমার কষ্ট করে গ্রিন লেখা লাগবে না, আমার ক্ষেত্রে আমি আমার ভেরিয়েবলের নামটা লিখে দিলাম। তো দেখেন এটা হচ্ছে কি আমার গ্রিন, এটা ব্লু। আর একটু ডার্ক করা যেতে পারে, অথবা এখানে আমি লিখে দিই গ্রিন, লেখাটা একটু ডার্ক, হ্যাঁ green। তাহলে আমি গ্রিন লিখে দিয়েছি, ভেরিয়েবলের মধ্যে রেখেছি ভেরিয়েবল, আমি যেখানে যেখানে ইউজ করেছি সেখানে সেখানে এই কালারটা পেয়ে গেছে। তো রিয়েল লাইফে কি কাজে লাগতে পারে দেখেন, আমার যদি এখন কোডগুলো চেঞ্জ করা লাগে, বাই চান্স কোনো এডিট করা লাগে, আমার কিন্তু 2 জায়গায় চেঞ্জ করা লাগতো। বা আমি যদি এই ভেরিয়েবলটা 100 জায়গায় ইউজ করতাম, 100 জায়গায় চেঞ্জ করা লাগতো। এখন কিন্তু আমি জাস্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি আমার কোডটা, ভেরিয়েবল যেই জায়গায় ইউজ করেছি সেই সেই জায়গায় আমার এটা কাজে লেগে গেছে, তাই না? তাহলে এটা এই যে আমার এই যে এই ডলার দিয়ে ভেরিয়েবল লেখার নিয়মটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে কিন্তু যে এসসিএস থাকবে, এসসিএসএস কোডটা নর্মাল সিএসএস এ কনভার্ট হবে। নর্মাল সিএসএস দেখেন কিন্তু এই যে আমার কিন্তু ভেরিয়েবলটা এখানে ইউজ, নর্মাল সিএসএসটা আমার এখানে এইচটিএমএল এর সাথে লিঙ্ক করা থাকলো। আচ্ছা, শুধু ভেরিয়েবল না, এটা তো ভেরিয়েবল স্টার। ভেরিয়েবল কি, আমরা যারা প্রোগ্রামিং একটু কম বেশি করেছি জানি যে ভেরিয়েবল হচ্ছে কি আমার ডাটা স্টোর করে রাখে মেমোরিতে, এরকম একটা সিস্টেম হচ্ছে ভেরিয়েবল। তো আমি চাইলে দেখেন ফাংশনের মতো কোড ইউজ করতে পারি। এখানে ফাংশন হচ্ছে গিয়ে অনেকগুলো কোড একসাথে থাকে, রিপিট যদি করা লাগে অনেকগুলো কোড একসাথে, তখন আমরা ফাংশনের মধ্যে ইউজ করতে পারি। ভেরিয়েবল হচ্ছে একটা টেক্সট বা একটা কিছু থাকে, ফাংশন হচ্ছে একসাথে অনেক কিছু থাকে। যেমন আমি একটা ফাংশন, এটাকে এখানে ফাংশনে, এখানে ফাংশনকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মিক্সিং, হ্যাঁ, মানে মিক্সিং। একটা মিক্সিং এর নাম দিলাম, বললাম হচ্ছে কি বলা যায়, বলে দিলাম মনে করেন টেক্সট স্টাইল, প্যারেন্থেসিস দিলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিলাম। লেখার নিয়মটা হচ্ছে এরকম, হ্যাঁ। তো প্যারেন্থেসিস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরকম থাকলো। তো আমি এখানে টেক্সট স্টাইলের ভিতরে বললাম ফন্ট স্টাইল ইটালিক, তারপর বললাম হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল বলে দিই, এরিয়াল, হ্যাঁ। এই হেলভেটিকা এরিয়াল না পেলে হেলভেটিকা, হেলভেটিকা না পেলে সান্স সেরিফ, এটা বাদ দিই, শুধু এরিয়ালই রেখে দিই, হ্যাঁ। তাহলে 2টা কোড থাকলে আরো কোড করা যেতে পারে। আমি যদি মিক্সিং যেহেতু ইউজ করতেছি, আম, আমি মনে করেন এখানে কালারটা দিয়ে দিই, হ্যাঁ। কালারটা দিয়ে আমি হচ্ছে এই যে টেক্সট কালার যেটা, যেটা আমি মিক্সিং এর ভেতর দিয়ে দিলাম, ইউজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে মিক্সিং এর ভেতরে আমি ভেরিয়েবলটাও দিয়ে দিলাম, তাহলে দেখেন 3টা কোড। আমি এই টেক্সট স্টাইলটা আমি এই যে হেডের মধ্যেও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে এখানে দিতে হবে হচ্ছে কি আপনার হচ্ছে অ্যাড ইনক্লুড দিয়ে আমার এই মিক্সিং এর নামটা দিয়ে দিব। তারপর হচ্ছে মিক্সিং এর পরে হচ্ছে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা দিয়ে দেবো, হ্যাঁ। এই মিক্সিংটা আবার এখানে ইউজ করতেছি, তাহলে 2 জায়গায় ইউজ করতেছি, এখানে ইউজ করছি, আবার হচ্ছে কি এখানে ইউজ করতেছি। এখন যদি আমি একটু আউটপুটে যাই, তাহলে দেখেন এই যে ফন্ট স্টাইল ইটালিক কাজ করতেছে, কালারটা কাজ করতেছে, ফন্ট ফ্যামিলি কাজ করতেছে, হ্যাঁ। তো 3টা কোড, কিন্তু 3 লাইনের কোড, কালার, 3টা কোড এখানেও কাজ করতেছে, 3টা কোড এখানেও কাজ করতেছে। তাহলে ভেরিয়েবলে আমার একটা কোড আমি স্টোর করে রাখতে পারি, সেটা বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। মিক্সিং এ হচ্ছে মাল্টিপল কোড রাখে দিতে পারি, মাল্টিপল লাইন কোড। আমি জাস্ট কল করলাম, এই যে ইউজ হবে, যেখানে দেখেন আমার কিন্তু এখানে কাজ করছে, মিক্সিং সুন্দর মতো কাজ করেছে, তাই না? আচ্ছা, আবার চাইলে কিন্তু আমি এখানে ডাইনামিক ডাটা নিতে পারি। মনে করেন আমি এখানে লিখলাম ফন্ট সাইজ,
ফন্ট সাইজ কত, আমি এখানে লিখে দিলাম যে ভাই এই যে প্যারেন্থেসিসের মধ্যে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, এটাকে বলে প্যারামিটার, হ্যাঁ, ফাংশনের মতো। এফ ফন্ট সাইজ শর্টকাটে লিখে দিলাম এফ জেড বা এফ এস, হ্যাঁ, ফন্ট সাইজ। তো এই এফএসটা ভ্যালু কত আমি জানি না, এখানে ইউজ করে দিলাম। তাহলে দেখেন কোনো কিছু হয়েছে, ভ্যালু দিয়ে নেই তো, কাজ করেনি। বললাম যে ফন্ট সাইজ যদি কোনো ভ্যালু না থাকে, হ্যাঁ, তাহলে এটার ভ্যালু হবে মনে করেন 16 পিক্সেল, এরকম কিছু দিয়ে দিই। হেডিংও চেঞ্জ হয়ে গেছে, এবং এটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে ডিফল্ট ভ্যালু 16 পিক্সেল। কিন্তু আমি যদি এখানে কোনো কিছু কল করে দিই, যে মনে করেন হচ্ছে গিয়ে হেডের মধ্যে আমি বললাম হচ্ছে 28 পিক্সেল, প্যারার মধ্যে করে দিলাম মনে করেন 14 পিক্সেল। দেখেন এটা 28 পিক্সেল আসছে, এটা 14 পিক্সেল আসছে। অথবা এখানে যদি মনে করেন প্যারার মধ্যে আমি বলে দিলাম 34 পিক্সেল, দেখেন আবার বড় হয়ে গেছে। তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটতেছে? ঘটনাটা এইটা ঘটতেছে যে যখন আমি হচ্ছে গিয়ে কল করতেছি আমার মিক্সিংটাকে, তখন আমি একটা ভ্যালু পাস করে দিচ্ছি প্যারেন্থেসিসের মধ্যে, এই ভ্যালুটাই কিন্তু এই এফএস এর মধ্যে বসতেছে। তাহলে এই 16 পিক্সেলটা আবার কি, যখন আমি ভ্যালু পাস করব তখন আমার এই ভ্যালুটা প্রায়োরিটি পাবে। আর যদি আমি এরকম করে যে কিছু পাস করি নাই, অলরেডি ডিফল্ট যেটা ছিল এটা কাজ করবে। এইভাবে হচ্ছে গিয়ে আমি মিক্সিংটা ইউজ করতে পারি, একটা গেল। আবার মনে করেন আরেকটা দিই, এটা মনে করেন দিলাম লেটার স্পেসিং, এটা দিয়ে দিলাম লেটার স্পেসিং LS। এইখানে আমি কমা দিয়ে বলি হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবল LS মানে লেটার স্পেসিং। কোনো যদি লেটার স্পেসিং না থাকে তাহলে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম 2 পিক্সেল বা 1 পিক্সেল দিয়ে দিই। তা হেডের ভিতরে আমি যে কমা দিলাম আবার, হ্যাঁ, কমা দিয়ে বললাম 24 পিক্সেল তো ইএফএস এ বসবে, কমা দিয়ে বললাম হচ্ছে গিয়ে H1 2 পিক্সেল 3 পিক্সেল। আর এটায় আমি দিয়ে বললাম যে এটা হচ্ছে গিয়ে ডিফল্ট 1 পিক্সেল, আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিলাম, একটু আলাদা করে দিলাম। দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে। কিভাবে বেড়ে গিয়েছে? কারণ হচ্ছে কি আমি এখানে কল করার সময়, মিক্সিংকে কল করার সময় ডাটা পাস করে দিয়েছি। আমি যদি ডাটা পাস নাও করতাম, তাও কিন্তু এই যে এলএস এর ডিফল্ট ভ্যালু 1 পিক্সেল এইটা কাজ করতো। যেহেতু আমি ডাটা পাস করে দিয়েছি, দুইটা প্যারামিটার দুইটা ভ্যালু দিয়ে দিয়েছি, তাহলে 28 পিক্সেল প্রথমে যাবে, গিয়ে বসবে এফএস এর মধ্যে, এবং হেডের মধ্যে যখন কল হবে 3 পিক্সেল গিয়ে যাবে ওই এলএস এর মধ্যে। আবার যখন আমি প্যারার মধ্যে কল করতেছি, 14 পিক্সেল যাবে হচ্ছে গিয়ে এফএস এর মধ্যে, যে ফন্ট সাইজ এফএস এর ভ্যালুটা পাই যাবে। আর এই 2 পিক্সেল গিয়ে যাবে এলএস এর মধ্যে, এই লেটার স্পেসিং এলএস এটার মধ্যে পেয়ে যাবে। তাহলে মিক্সিং হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট টপিক, কিছুটা প্রোগ্রামিং এর ফাংশনের মতো। তো এই প্রোগ্রামিং এর ফাংশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এই যে মিক্সিংটা ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস না বুঝলে নয়, সেটা হচ্ছে গিয়ে নেস্টিং বলে, হ্যাঁ। নেস্টিংটা কি? নেস্টিংটা হচ্ছে গিয়ে পাখির বাসা, হ্যাঁ, নেস্ট, পাখির বাসা নেস্ট, মানে একটার ভিতরে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন, তখন নেস্টিং চলেছে। যেমন প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা জায়গায় আপনি কোড করতে চাচ্ছেন, প্যারাগ্রাফের মধ্যে মনে করেন আপনি স্প্যান একটা ট্যাগ নিলেন, ট্যাগের নাম কি স্পান, এই ইপসাম লেখাটা আমি স্পান ট্যাগের মধ্যে লিখলাম। স্পান কিন্তু তেমন কোনো চেঞ্জ করে না, একই জিনিস, তাই না? ইনলাইন এলিমেন্টের স্পান। তো স্পানটা আমি প্যারাগ্রাফের মধ্যে কল করব কিভাবে? এই যে দেখেন, জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এর মধ্যেই আমি এই যে গ্রেটার দেন স্পান লিখে দিলাম, লিখে আমি কার্লি ব্রেসেস দিলাম। এইভাবে কাজ করে। রিয়েল লাইফ মানে হচ্ছে নর্মাল সিএসএস হলে কিভাবে করতাম, আমরা একটা প্যারাগ্রাফ নিতাম, নিয়ে বলতাম হচ্ছে এর ভেতরে স্পান নামের এইচটিএমএল ট্যাগ আছে, এটাই কাজ করতে যাচ্ছি।
তো আমি আবার প্যারা লিখো তার ভিতরে স্ট্যান্ড এটা না দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে প্যারাগ্রাফ এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষটা এর ভিতরে এই সুবিধাটা আপনি এসএসসি পেয়ে যাচ্ছেন যে নেস্টিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটার ভেতরে একটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার আগে আগে আমি এইভাবে শুরু করে দিলাম। এইখানে এসে বললাম হচ্ছে কি যদি প্যারার ভিতরে স্পান থাকে তাহলে হেডার ফন্ট ওয়েট হয়ে যাবে বোল্ড দিয়ে দিই। ইপসাম লেখাটা মোটা হয়ে গিয়েছে, তাই না? আমি যদি আরো স্পান কয়েকটা ইউজ করি, মনে করেন এখানে কি লাগছে রেসিয়েন্ডিস, যাই হোক এটা ইংলিশ ভাষা না, পড়া লাগবে না। আমি এটা এখানে নিয়ে আসলাম, সেভ করলাম। এই যে শেষের ওয়ার্ডটা মোটা হয়ে গিয়েছে, এইটা হচ্ছে গিয়ে আমার নেস্টিং এর কাজ। তাহলে কি কি দেখলাম আমরা? ভেরিয়েবল লেখার নিয়ম দেখলাম, আমরা হচ্ছে মিক্সিং দেখলাম, আমরা আবার মিক্সিং এর ভিতরে প্যারামিটার পাস করলাম, আমরা হচ্ছে নেস্টিং এর কাজ করলাম যে একটার ভিতরে আরেকটা কিভাবে কল করে। এর ভিতরে আমি হোভার গুলো এইভাবে লিখতে পারি যে অ্যান্ড কোলন হোভার, বলতে পারি প্যারাগ্রাফ যদি হোভার হয় তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইয়েলো করে দাও। তাহলে আলাদা আবার প্যারাগ্রাফ নিয়ে কোলন লিখে হোভার এটা আমার লেখা দরকার হয় নাই, আমি এইভাবে লিখে দিলাম বা ইন্টারপ্রেট জায়গা করে নিই, ডাজন্ট ম্যাটার। মাউস উপরে নিলাম, হচ্ছে দেখেন কাজ করতেছে, তাই না? হোভার কাজ করছে। তাহলে এইভাবে আমি হোভার করতে পারি। নর্মাল সিএসএস কিন্তু ওর মতো করে ফেলছে, দেখছেন? ও এক লাইনে নিয়ে আসছে যে প্যারাকোলন হোভার সবকিছু এক লাইনে চলে আসছে, এবং নর্মাল সিএসএস দেখে আমার বোঝার উপায় নাই, খুব কষ্ট করে বুঝতে হচ্ছে। কিন্তু ওই এখানে নর্মাল সিএসএস হচ্ছে মার্জিন জিরো, প্যাডিং জিরো, ওয়েব কিট, ওই এক লাইনে নিয়ে আসছে স্পেস ছাড়া এই করতে। এবং এখানে আমি কিছু শর্টকাট ইউজ করতে পারতেছি, ভেরিয়েবল মিক্সিং, তারপরে হচ্ছে নেস্টিং, এগুলো নর্মাল সিএসএস এ পাচ্ছি না। আচ্ছা, মাঝে মধ্যে এরকম হতে পারে অন্য ফাইলের সিএসএস কোড এখানে আনতে হবে, তখন এইটা ইউজ করতে পারেন, অ্যাট দ্য রেট অফ ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট। এখানে যে ইউআরএল আছে না, ইউআরএল এর মধ্যে অন্য ফাইলের কোডের ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাধারণত এইসব ইম্পোর্টের কাজটা শুরুতে হয়ে যায়। হ্যাঁ, অন্য কোড ফাইলের কোড আমি এখানে আনতে চাচ্ছি, এটা আমি এখানে ইম্পোর্ট করে দেবো, অথবা মার্জিন জিরো আছে এখানে ইম্পোর্ট দিয়ে দিই ইউআরএল। ইউআরএল আমি একটা আলাদা ফাইল নিয়ে নিই, এখানে বললাম হচ্ছে demo.css, এইখানে বললাম হচ্ছে গিয়ে সিএসএস এর মধ্যে কি লিখতে পারি, বললাম h1 নামে যদি কোনো ট্যাগ থাকে এটার ভিতরে বলি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এরকম কিছু দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এরকম কিছু একটা দিয়ে দিলাম, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তাহলে এটা আছে কোন ফাইলে? demo.css। আমি এখানে ইম্পোর্ট দিয়ে এখানে বলি হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে demo.css। তাহলে দেখেন হেডিং এর নিচে আন্ডারলাইন চলে আসছে। তো এরকম প্রায় হইতে পারে যে আমার সিএসএস কোড অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি কাজগুলো কি আলাদা আলাদা ফাইলে করে ফেলতে পারি। সেই ফাইলের কাজগুলো করার পরে সেই ফাইলের কাজগুলো আমরা কি করলাম, আমরা হচ্ছে style.scss এ লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দিলে আমাদের সেই কোডগুলো আর ভাঙনা থাকলে এখানে জোড়া দিয়ে করা হবে। তো এই কাজটা নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে কি আমরা যদি যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি অথবা হচ্ছে ফন্ট ফ্যামিলি ইউজ করলাম, গুগল ফন্ট, তখন হচ্ছে কি আমরা সে ওখান থেকে এখানে নিয়ে আসি। এছাড়া কিন্তু এই ইম্পোর্টের কাজ খুব একটা লাগে না। কিন্তু এই সাসের মধ্যে নেস্টিং এর কাজটা কিন্তু প্রচুর ইউজ হয়, নেস্টিং এর কাজটা ইউজ হয় প্রচুর, মিক্সিং এর কাজ এবং ভেরিয়েবলের কাজ মাঝে মধ্যে ইউজ হয়, কিন্তু নেস্টিং এর কাজটা প্রচুর ইউজ করি আমি। নেস্টিং এর ভিতরে হোভার থাকে, বিফোর আফটারও থাকে, নেস্টিং এর ভিতরে আমরা এইভাবে কাজ করতে পারি। আরেকটা আছে, মনে করেন প্যারাগ্রাফের মতো একটা ডিভ আছে যেটার নাম হচ্ছে
মনে করেন কপি দিয়ে দিলাম, বা অন্য কিছু দিলে মনে করেন ঢাকা লিখে দিলাম। ঢাকা নামে একটা ডিভ আছে, যে ডিভটা দেখতে প্যারার মতো। হুম। এখানে while one to extend এক্সটেন্ড দিয়ে দিলাম কাকে, এই যে মনে করেন ডট প্যারাকে, এই ডট প্যারা। তাহলে আমি যদি কোনো ঢাকা নামে ডিভ নিই, এর প্যারার ভিতরে যা যা কাজ হচ্ছে ঢাকা নামে ডিভে সেই কাজ হবে। মনে করেন বোঝার জন্য আমি প্যারাগ্রাফ আবার একটা ডুপ্লিকেট করি, ওর এখানে আমি প্যারা না লিখে এর ভিতরে লিখে দিলাম ঢাকা। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফটা কি ঢাকা, কিন্তু ওইখানেও দেখেন কালারটা সবুজ কাজ করেছে, কারণ এই প্যারাগ্রাফে যা যা কোড করেছেন সব কোডগুলা আমার এই ঢাকার মধ্যে চলে আসছে। আমি যদি হোভার করি হোভারও কাজ করছে, এটা এটা প্যারা, এটা ঢাকা, প্যারা ঢাকা, প্যারা ঢাকা। এবং এই প্যারার মধ্যে এসে যদি আপনি এরকম করেন যে না, প্যারার ভিতরে আমি একটা ওয়েট দিয়ে দিলাম 300 পিক্সেল, এর মধ্যে থাকবে, চলে আসছে। প্যারার মধ্যে যদি আপনি মনে করেন না, ওটা প্যারিং দিয়ে দিলাম 20 পিক্সেল, প্যারিং চলে আসছে। যারা আপনি একটা বর্ডার দিতে পারেন, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড কালো, এরকম দিয়ে দিলাম। মার্জিন দিয়ে দিতে পারি 20 পিক্সেল দিয়ে দিই। এই যে হেড আছে না, হেডটার কোড কোথায় করছি, যে ডেমো ডট সিএসএস, এখানে বলি মার্জিন 20 পিক্সেল, M20 লিখে দিলাম। এগুলো এখন লাইন বরাবর আসছে একটা, জাস্ট একটু ডিজাইন করলাম আর কিছু না। কিন্তু এখানে দেখেন আমি কিন্তু এই ঢাকা ডিবে কোনো হাতই দিইনি, আমি প্যারাগ্রাফে যা যা লিখেছি ঢাকা ডিবে তাই তাই করতেছি, কারণ আমার প্যারাগ্রাফ ডিবের ডুপ্লিকেট হচ্ছে ঢাকা। তো এরকম রিয়েল লাইফে আপনারাও দেখছেন যে আমাদের একই টাইপের ক্লাস থাকে, তাই না? একই টাইপের ক্লাস থাকে, তো বারবার আমার কোড লিখা লাগে, সেটা এখন আমি এক্সটেন্ড দিলে হয়ে যাবে। এখন একটু যদি আলাদা হয় যে ওইটার হোভারের কালার হলুদ, এটার হোভারের কালার হচ্ছে গিয়ে লাইট ব্লু, তখন আপনি দেন আলাদা করে, সমস্যা কি? বলুন লিখে যেটা আলাদা সেটা জাস্ট আপনাকে টাইপ করে দিতে হবে, ওভার ব্যাকগ্রাউন্ড কাজ করে না কেন, আচ্ছা বাংলাদেশে চলে গেছে, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু। ওকে, দেখি এটার হোভার হলুদ, এটার হোভার লাইট ব্লু, হ্যাঁ কাজ করছে। তাহলে এইভাবে হচ্ছে কি, যেটা আলাদা সেটা আলাদা ভাবে আমরা কল করে দিতে পারি। তো অনেকগুলা শর্টকাট শিখলাম আমরা সার্চ দিয়ে, এই শর্টকাট গুলা কাজে লাগাইতে হবে। সার্চটা ইউজ করলে কিন্তু আমি একটা বেটার সিএসএস পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইখানে হচ্ছে আমার কোন ব্রাউজারে আমার কোন সিএসএস কোড কাজ করবে, কোনটা কাজ করবে না, এটা নিয়ে যেমন চিন্তা করা লাগতেছে না, ঠিক তেমনি মিনিফাইড ভার্সন একটা সিএসএস কোড পাচ্ছি, যেটা আমার খুব তাড়াতাড়ি কাজ করতেছে। হ্যাঁ, মিনিফাইড ভার্সনটা আমাকে তাড়াতাড়ি একটা আউটপুট দিচ্ছে। তো এই মিনিফাইড ভার্সন সে যেহেতু সিএসএস পাচ্ছে, তার মানে আরেকজনের এই একই কোড সে যদি এটা লিখতো, তার কিন্তু ওই যে শর্টকাট ছাড়া দেখেন এটা 44 লাইনে রয়ে গেছে। আর আমি যদি শর্টকাট ইউজ করতাম, না করতাম, নর্মাল সিএসএস ইউজ করতাম, তাহলে কিন্তু আরো বেশি লাইন লাগতো, এবং সেটা মিনিফাইড না হইলে আরো বেশি লাইন, এটা 1 লাইনের, এটা অনেকগুলা লাইন। এই যে অনেকগুলা লাইন, এই কারণে দেখা যাচ্ছে একটু স্লো, এটা নর্মাল এই যে মিনিফাইড ভার্সনের সিএসএস থেকে একটু স্লো কাজ করতো। তো আগে যেটা হতো যে আমার হচ্ছে গিয়ে যে লাইভ সার্চ কম্পাইলার, যেটা আমি এই যে ওয়াচিং সার্চ, এটা কিন্তু একটা জিনিস খেয়াল রেখেন, মনে রেখেন, এই স্টুডেন্টরা কি ভুল করে,
এই যে এখানে কিন্তু ওয়াচ সার্চ লেখা ছিল, যেটা ক্লিক করার পরে এই মুহূর্তে আমার ওয়াচিং আসছে, এবং ওয়াচিং আসার পরেই আমার স্টাইল ডট সিএসএস কনভার্ট হয়ে স্টাইল ডট মিন ডট সিএসএস ফাইলটা তৈরি হয়েছে। এর আগে কিন্তু তৈরি হয় নাই। তো আমার যদি বাই চান্স এখানে টিপ পড়ে যাবে বা ইয়েস করে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে কিন্তু দেখেন এখানে আবার ওয়াচ সার্চ লেখা আসছে। যখনই এখানে ওয়াচ সার্চ লেখা আসবে, বুঝতে হবে আমার কম্পাইলারটা কাজ করতেছে না। আমার কম্পাইলার যদি কাজ না করে, আমি এই সিএসএস ফাইলে যতই কোড না করি, ওইটা কম্পাইল হয়ে সিএসএস ফাইলে যাবে না। সিএসএস ফাইলে না গেলে আমার এইচটিএমএল ফাইলে কিন্তু এই সিএসএসটা সে পাচ্ছে না। তো আমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যদি এরকম হয় যে হ্যাঁ আমি কোড করতেছি কিন্তু আমার আউটপুটে তো কোনো চেঞ্জ হচ্ছে না, ঘটনা কি? আমি যদি এখানে কোনো কোড করি, আমার আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ হবে না। মনে করেন প্যারাগ্রাফের উইথ 300 জায়গায় আমি 400 দিয়ে দিলাম, সেভ দিলাম, আউটপুটে কোনো চেঞ্জ নেই। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে নিচে আমার ওয়াচ সার্চ লেখা আছে, ওয়াচিং এই লেখাটা নাই। আমি আবার এই যে ওয়াচ সার্চে ক্লিক করলাম, নিচে একটা টার্মিনাল ওপেন হলো, চাইলে এই টার্মিনালটা আপনি ক্লোজ করে নিচে মিনিমাইজ করে রাখতে পারেন। যাই হোক, সেভ দিলাম, দেখেন যেখানে সাকসেস লেখা আসছে, দেন ওয়াচিং লেখা আছে, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফের উইডথটা বেড়ে গেছে। তার মানে আমি যা কোড করেছি এটা এখন কম্পাইল হয়ে নর্মাল সিএসএস ফাইল, যেটা স্টাইল ডট মিন, সরি হ্যাঁ স্টাইল ডট মিন ডট সিএসএস, ডট মিন দিয়ে কি বোঝাচ্ছে? মিনিফাইড বোঝাচ্ছে। হ্যাঁ, ডট মিন যদি না থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না, কিন্তু এটা জাস্ট একটা মানে ওয়ে, একটা প্রপার ওয়ে যে হ্যাঁ মিনিফাইড সিএসএস কল করেছি, আমার ফাইলের ভিতরে সিএসএস ফাইলের ভিতরে মিনিফাইড সিএসএস আছে, তাই এই ফাইলের নাম ডট মিন দিয়ে শুরু। এমন না যে ডট মিন না থাকলে, শুধু স্টাইল ডট সিএসএস থাকলে এরকম কোনো কাজ হবে না, এরকম কোনো কথা নেই। কিন্তু ডট মিন থাকলে বেটার। এটা আমি আবার ওই যে সেটিংসে, লাইট সার্চ কম্পাইলার সেটিংসে গিয়ে কিন্তু এই যে স্টাইল ডট মিন ডট সিএসএস ওটা বসাই দিচ্ছে। আপনাদের যে আজকে কোডটা দিয়েছি, হ্যাঁ, যদি কোডে যান, আজকে যে কোডটা দিয়েছি, এই যে কোডের ভিতরে দেখেন এই যে ভিএস কোড সেটিংস, এখানে কিন্তু এই যে বলে দেওয়া আছে এক্সটেনশন নেম, সরি এই যে হ্যাঁ এক্সটেনশন নেম, এইটি হলো স্টুডেন্ট টপিক, এটা কি নিচে চলে আসছে ভুল করে, টান মানে এই উপরে যা, হ্যাঁ। এখানে আছে হচ্ছে গিয়ে আপনার এক্সটেনশন নেম ডট মিন ডট সিএসএস, যার কারণে আমি যখন স্টাইল ডট এসসিএসএস ফাইলে কোডিং করেছি, সেটা কনভার্ট হয়ে স্টাইল ডট মিন ডট সিএসএস ফাইলে গেছে। যাওয়ার পরে আমি যখন স্টাইল ফাইলে লিঙ্ক করেছি, যে পুরো ফাইলের নামটা কিন্তু এখানে লিখা লিখে লাগছে, তাই না? স্টাইল ডট মিন ডট সিএসএস। তো যদি বলেন আমরা কোনটা ইউজ করবো, নর্মাল সিএসএস না এই যে সাসের মাধ্যমে সিএসএস, এসসিএসএস, তো বেস্ট অপশন হচ্ছে এটা, এসসিএসএস। আপনি যদি ক্লায়েন্টকে কাজ করে দেন নর্মাল সিএসএস এ, এবং আপনার আরেকজন কম্পিটিটর সে যদি এসসিএসএস এ কাজ করে দেয়, তাহলে তার কোডটা অবশ্যই আপনার থেকে বেটার হবে, কারণ তার কোডে অটো প্রিফিক্স থাকবে, তার কোডে মিনিফাইড ভার্সন থাকবে, এবং সে দেখা যাবে আপনার থেকে একটু তাড়াতাড়ি কাজ করছে, কারণ সে এসসিএসএস এর শর্টকাটটা ব্যবহার করতে পারবে, তাই না? তো আজকে যা শিখালাম একটু ইম্পর্টেন্ট টপিক, আপনি হচ্ছে গিয়ে আমরা এতদিন যে সিএসএস শিখেছি সেটা এই স্টাইলে কাজ করতে পারলে খুবই ভালো। আজকে ক্লাস শেষে বা কালকে আপনার ভিডিও দেখে দেখে যেই কাজটা করবেন, যে আপনি সেটিংসটা করে ফেলতে পারেন কিনা, সাসের সেটিংসটা করে ফেলতে পারেন কিনা, যে আমি যে ভিএস করে যেভাবে সেটিংসটা করেছি সেটা করতে পারেন কিনা। আচ্ছা, যে লাইভ সার্চ কম্পাইলারের সেটিংস করতে গিয়ে অনেকে যেটা ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে কি এটা কিন্তু একটা জেসন ফরম্যাটে, আমি কোথায় জানতে যাবো যে ফরম্যাট, দেখেন সেটিংস আসছে এর মধ্যে ফরম্যাট, ফরম্যাটের যে এডিট ইন সেটিংস ডট জেসন, এইখানে হচ্ছে গিয়ে আপনি আহ, এই কোডগুলোকে জেসন কোড বলে, হ্যাঁ, দেখতে সিএসএস এর মতো, সেপারেট করা হয় কমা দিয়ে। আপনি হুট করে কোনো মাঝখানে যদি কোড ঢুকাই দেন তাহলে বিপদ হয়ে যাবে। আরেকটা কাজ করে মানে ফুল কোডটা দিয়ে দিই, এটা হচ্ছে সেটিংস কোড। আরেকটা নয় আমি খুলি, ফুল
আগে কোডটা আমি এখানে সেভ করি, তো ফুল ফাইলের কোড দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমি আপনাদের ওই সার্চ সেটিংসে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার কোন ফাইল, সেটিংস ডট জেসন, SETTIN, settings dot json, ফুল কোড দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে ভালো হইলো। তাহলে যারা বুঝেন, জেসন বুঝেন, তারা এখানে কপি করে নিয়ে এই যে যেখানে পেস্ট করবেন তার আগে অবশ্যই যাতে কমা দিয়ে সেপারেট করা থাকে, হ্যাঁ। আর যদি না বুঝেন, বিপদ মনে হয়, সমস্যা নেই, কি করবেন, পুরা কোডটা আমি দিয়ে দিয়েছি, যে আরেকটা ফাইলের ভিতরে পুরো কোডটা দিয়ে দিয়েছি, এই যে সেটিংস ডট জেসন ফুল কোড, আপনি ফুল কোডটা কপি করে নিয়ে বসিয়ে দিন। ওকে, ফুল কোডটা কপি করে নিয়ে বসাই দিন, তাহলে ঝামেলা কম থাকবে। কিন্তু এই কাজটা করার পরে শেষ 200 ভার্সন দিচ্ছে না, এই যে এখানে, এই যে শেষ 200 ভার্সন, এই কাজটা করার পরে তারপর হচ্ছে আমি যে শর্টকাট গুলা ব্যবহার করেছি সেই শর্টকাট গুলা একটু ইউজ করবেন, হ্যাঁ, শর্টকাট গুলা ব্যবহার করবেন। আর দেন যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু সিএসএস দিয়ে ছোটখাটো কাজ করার চেষ্টা করেন। মেনু বার বা এই টাইপের কিছু বানানোর চেষ্টা করেন, সমস্যা নেই, আমি মেনু বার বানিয়ে দেখাবো প্রয়োজন হলে। আমরা নেক্সট ক্লাসে সিএসএস দিয়ে রিয়েল লাইফে কাজে লাগে এরকম কোনো কিছু কম্পোনেন্ট বানানো শিখবো। মেনু বারই হইতে পারে বা ওরকম কিছু বানানো শিখবো। এবং আচ্ছা, আগে কম্পোনেন্ট বানানো শিখি বেটার। মেনু বার হতে পারে, হিরো সেকশন হতে পারে, এগুলো বানানো যদি আপনারা ছোট ছোট কম্পোনেন্ট বানিয়েছেন, মেনু বারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেনু বারটা আমি বানাই দেখাই। দেন হচ্ছে কি আমি এই পিএসটি, ফিগমা, এগুলা ফাইল থেকে কিভাবে ওয়েবসাইট দেখে দেখে কনভার্ট করব ছোট করে দেখাবো। আপনাদের একটা বড় প্রজেক্ট দিয়ে দেবো সিএসএস এর উপরে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কারো কোশ্চেন আছে কি? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে আজকে ক্লাসের ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। ভালো থাকেন তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।